প্রিয় দর্শক, দেশ বিদেশ যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হোসেন মোহাম্মদ ইমাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে যুক্ত আছেন। ফিনল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ বাপ্পি ভাই। আমাদের সাথে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক, লেখক শেখ ফরিদ, যিনি খুবই জনপ্রিয় দর্শকদের কাছে, দেশ বিদেশে সবার কাছে। দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তো আমি প্রথমে একটু আপনাদের সামনে একটা প্রেক্ষাপট হাজির করে আপনাদের কাছে জানতে চাইবো। বাংলাদেশে আমরা দেখছি যে 24 সালের 5ই অগাস্টের পর যে বাংলাদেশটাকে যেভাবে দখল করা হয়েছে স্বাধীনতা বিরোধী চক্র, আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে, তারপরে তাদের প্রধান হাতিয়ার বা পুতুল ইউনূসের পরে একটি আমরা এবং মামুরা, অর্থাৎ গৃহপালিত বিরোধী দল এনসিপি এবং জামাতকে নিয়ে একটা পার্লামেন্ট, ভাগাভাগির পার্লামেন্ট গঠিত হয়েছে। এই যে বাংলাদেশে যে মানে মব সন্ত্রাস, শিক্ষাঙ্গনের সন্ত্রাস, নারী, শিশু, শিক্ষক, কোন সাধারণ মানুষ, কোন মানুষের নিরাপত্তা নেই এবং মব সন্ত্রাস চলছে। আজকে মানচিত্র নামক একটি প্ল্যাটফর্মে মঞ্জুর আলম পান্নার সাথে আমাদের প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী এবং আমাদের গুণী শিল্পী মেহরাব শাওন বলছিলেন যে মব সন্ত্রাস সংগঠিতভাবে বন্ধ আছে, কিন্তু অসংগঠিতভাবে এটি আছে। আগে যেরকম খুব আওয়াজ করে মব সন্ত্রাস চলতো, এখন কিন্তু নীরবে মব সন্ত্রাস এখনো চলমান। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী গেল, যেই সংগঠন বাংলাদেশের স্বাধীনতা, স্বাধিকার, ভাষা আন্দোলন, বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে স্বাধীন করলো এবং উন্নয়ন এবং সমৃদ্ধ এনে দিল, সেই দলকে আজকে নিষিদ্ধ করে রেখেছে ইউনূস এবং তার এক্সটেনশন তারেক রহমান। আজকে আমরা দেখছি সেই মৃত্যুর, ইউনূসের সময়ের যে লাশ সারা দেশের নদীতে, পানিতে মাছের পরিবর্তে আমরা লাশ দেখতাম, মানুষ দেখতাম, সেই লাশ আজকে আমরা তুরাগ নদীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে মিছিল করার অপরাধে 60টি তাজা প্রাণ আজকে আমরা দেখছি নৃশংস কায়দা হত্যা করে লাশগুলো তুরাগে ভেসে উঠছে। তো আমি প্রথমেই শেখ ফরিদ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, শেখ ফরিদ ভাই, আপনার বিশ্লেষণ কি আসলে বাংলাদেশ কি এইভাবেই চলবে? এই যে আপনি অনুভূতি কি এই নৃশংসতা দেখে? আপনাকে ধন্যবাদ এবং আপনার ভাবনা সংবাদ ইউটিউব চ্যানেলের দর্শক এবং আমাদের প্রিয় ব্যক্তি, আমাদের সিনিয়র নেতা মোস্তফা আজাদ বাপ্পি ভাই, সাবেক ছাত্র নেতা এবং বর্তমান আওয়ামী লীগ নেতা, আপনাকেও ধন্যবাদ, সালাম, নমস্কার এবং দর্শকদের শুভেচ্ছা। আসলে আপনি যে প্রশ্নটা তুললেন, শুধুমাত্র যে তুরাগ নদীতে ভেসে উঠেছে তা তো নয়, এটা চলমান। 2024-এর 5ই আগস্টের 12 তারিখ থেকে বা 12টার পরে থেকে শুরু করে এই মুহূর্তে আমরা যখন কথা বলতেছি, তখনও কিন্তু এই নির্যাতন, নিপীড়ন, নৃশংসতা, পাষণ্ডতা, পাশবিকতা, এগুলো সব চলমান। বাংলাদেশ আওয়ামী লীগের উপরে ভয়াবহ রকম নির্যাতন চলতেছে। আমি বুঝে উঠতে পারি না, এখন বাংলাদেশের যারা মানবাধিকারের ঠিকাদার, যারা গণতন্ত্রের ঠিকাদার, যারা বুদ্ধিজীবী, যারা কথায় কথায় একটা মানে ওই ডিশ আলম থেকে হীরা আলম বনে যাওয়া, যার সর্দি হলে বাংলাদেশের মানবাধিকার কর্মীরা বক্তব্য দেওয়া শুরু করত, যে উষ্টা খেয়ে পড়ে গেলে পৃথিবীর বড় বড় পরাশক্তি এবং অন্যান্য দেশের রাষ্ট্রদূতেরা বিবৃতি দিত, সে উষ্টা খেয়ে পড়ে গেলে, একটা চোর খেলে। আজকে দেখলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের, আপনি তো 7 জন বললেন লাশ ভেসে উঠেছে, প্রতি মাসে কতগুলো মারা যাচ্ছে, তা তো সিংহভাগই আওয়ামী লীগ। বাংলাদেশে তো এখন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই, মানে আপনি স্বাভাবিক জন্মেরও গ্যারান্টি নেই, যার জন্য 1500 আমের টিকার হবে শিশু মারা গেল। মানে সরকারি হিসাবে 1500, বেসরকারি হিসাবে কত আল্লাহ মালুম। আর এগুলো তো বলাই যাবে না, আপনি যখন এগুলো বলবেন তখন আপনাকে বিভিন্ন ট্যাগ দেওয়া হবে। মানে আজকাল এমন একটা আমরা সংসদ পেয়েছি, আপনি এটাকে আমি নাম দিয়েছিলাম মুসলেকা সংসদ। আজকাল জনগণ বুঝতে পেরেছে এটা আসলে মুসলেকা সংসদ। এই দেশের মুসলেকা প্রধানমন্ত্রী, মুসলেকা সংসদ, মুসলেকা বিরোধী দল, মুসলেকা স্বতন্ত্র প্রার্থী। আপনি দেখেন সারা পৃথিবীতে, আপনারা দুইজনই রাজনীতিবিদ, সারা পৃথিবীতেই কিন্তু সরকারি দল থাকে, বিরোধী দল থাকে, স্বতন্ত্র প্রার্থী থাকে বা স্বতন্ত্র দল থাকে বা স্বতন্ত্র ব্যক্তিরা সংসদে যায়। আপনি দেখেন সারা পৃথিবীতে একটাই মাত্র দেশ বাংলাদেশ, যেখানে সরকারি দল এবং সরকারি বিরোধী দল, সরকারি স্বতন্ত্র সংসদ, অর্থাৎ তারাই, মানে বাইরের কেউ নাই। আপনি দেখেন একটা মানুষ, আচ্ছা এখানে আমরা যে 3 জন আছি, আপনি কিন্তু এই যে আমরা না, শুধু যারা ইভেন যারা আওয়ামী লীগ করে, একটা লোকও বলে নাই যে
শিশু আমের টিকা অভাবে শিশু মৃত্যুর জন্য বিএনপি দেয়, কেউ বলে নেই। আমরা কার কথা বলেছি? এই যে আদম ব্যাপারী, পাষণ্ড সুদখোর, ইউনূসের কথা বলেছি। কিন্তু বিএনপি এটাকে গায়ে মেখে নিল। নিশ্চয়ই আপনি বিএনপি, কারণ বিএনপি তখন ক্ষমতায়, তারা ক্ষমতায় আসে নাই তখন, অফিসিয়ালি ক্ষমতায় ডক্টর ইউনূস, তিনি টিকা দেন না, আমরা তাকে দুষতেছি। দেখেন তারা সেই ইউনূসের সমালোচনা করার সাহস তাদের নাই, হিম্মত তাদের নাই। আমেরিকার চুক্তির কথা বাদ দেন, ওটা তো পারবেই না, ওটা তো আমরা জানি, ওই হিম্মত তাদের নেই। কারণ ডক্টর ডক্টর ইউনূসের সমালোচনা করারই তারা যোগ্যতা নাই। তারা কি আমেরিকার চুক্তির সমালোচনা করতে পারবে? সাহস তাদের হবে না। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটা মহিষের নাম রেখেছে, সেটাকে তারা তিনটা ফ্যান দিয়ে বাতাস করে দেয়। তো তারা কি পারবে আমেরিকার চুক্তির সমালোচনা সংসদে করবে না? ওকে, এটা আমরা জানি, মুরুদ তাদের নাই, সেই শক্তি তাদের মাজাতে নাই। কারণ মাজা ভেঙেই তো তাকে 17 বছর ইংল্যান্ডে পাঠিয়ে রেখেছিল, সেটা অন্য বিষয়। কিন্তু অন্তত দেশে যে শিশু মারা গেল আমের টিকা, সংসদে 5টা মিনিট তো কথা বলা উচিত ছিল, বলে নাই। বিরোধী দলের কাজ কি? সরকারি দল না হয় বললাম, বিরোধী দলের কাজ কি? ইভেন আপনি দেখেন সেইখানে মুতাবিবাহ নিয়ে 1.5 ঘন্টা আলাপ করে বাংলাদেশের কোটি কোটি টাকা নষ্ট হলো। মুতাবিয়ে, এই যে 501 মৌলবী, লম্পট চরিত্রহীন মৌলবী, যদি আফগানিস্তানে ঘটতো, আর সে তো 501 তো বলেছে এটা বিজয় উৎসব করবে, এটাকে এটা আপনারা স্মৃতিস্তম্ভ করতে বলেন তারেক রহমানের পরাধীন প্রধানমন্ত্রীকে। মানে এরা তো বেহায়া, লজ্জা নাই, কি বলবো। ওই যে আপনারা সবাই গ্রামের একটা ঘটনা জানেন, বাবা বাজানের হাটের মধ্যে সুতাতে পিটেছে, তাতে কি, আমারও তো কিছু হয় নাই। এইরকম তাদের তো লজ্জা শরম নাই। এরা যে এটা যে একটা অপরাধ, সম্ভবত এটা সক্রেটিসই বলেছিলেন নাকি প্লেটো, আমার মনে নাই, যে প্লেটো সম্ভবত বলেছিলেন যে অপরাধ করে যারা লজ্জিত হয় না, এটা আর একটা অপরাধ। তো এই সমস্ত 501 মাওলানা মামুনুলদের তো আপনি বেজ্জতি করতে পারবেন না, কারণ এদের মানে এত বেশি যে এদের এক পাহাড় সমান গেলে মনে করে এক কোদাল যায়। আপনি দেখেছেন না যে বর্তমান সরকারের মুসলেকা কি উপদেষ্টা ঘেটি ধরে ভারতের এয়ারপোর্ট থেকে, দিল্লি থেকে বিদায় করে দিল। এতে তো লজ্জা নাই, এতে তো মানির মান পাহাড়ের সমান। যেটা বলতেছিলাম নির্যাতন নিয়ে, আপনি দেখেন, আপনি তো মৃত্যুর কথা বললেন, মৃত্যু তো একবার মৃত্যু হবে, আপনি খেয়াল করেছেন? আমার হৃদয় ভেঙে গেছে। আমি ওই দিন এই ঘটনা আমি আগেও জানি, কিন্তু এইরকম শুনি নাই যে 1 বছর একটা মেয়েকে ধর্ষণ করে ছাত্রলীগের নেতা হওয়ার কারণে, তার স্বামী তার জামিনের জন্য ছাত্রদল নেতা তাকে 1 বছর যাবত ধর্ষণ করতেছে। আপনি কল্পনা করতে পারেন যে দেশের নির্যাতন কি পর্যায়ে গেলে? এটা পাক হানাদার বাহিনীও করতে পারে না যে 9 মাস একটা নারীকে নির্যাতন করবে, পারে নাই তারা। কিন্তু স্বাধীন বাংলাদেশে কি অপরাধ তার? ছাত্রলীগ করেছে। কি অপরাধ? আওয়ামী লীগ করার কারণে, ছাত্রলীগ করার কারণে, আওয়ামী লীগ করার কারণে পিতাকে না পেয়ে 10 বছরের সন্তানকে ধরে নিয়ে যায়, পিটায়, মারে। ছাত্রলীগ করার কারণে তাকে ধরতে না পেরে তার মাকে নামাজরত অবস্থায় মেরে ফেলে। আপনি আওয়ামী লীগের সমালোচনা করেন, রাজনীতিতে, গণতান্ত্রিক ব্যবস্থায় আপনি সরকারের সমালোচনা 100 বার করতে পারবেন, এটা সংবিধান আপনাকে বৈধতা দেয়। ইভেন আপনি বিরোধী দলের সমালোচনা সংবিধান আপনাকে দেয়। কিন্তু চোখে দেখা নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে টু শব্দটি এই দেশের সাংবাদিক করে না, এই দেশের বুদ্ধিজীবী করে না, এই দেশের মানবাধিকার কর্মী এখন কোথায়? সেই ভুইফুর যে মানবাধিকার সংগঠন, তারা এখন কোথায়? আমরা তো তাদের হারিকেন্দি খুঁজে পাচ্ছি না, এরা কোথায় গেল? ইভেন সবচেয়ে দুর্ভাগ্যজনক যে গণজাগরণ মঞ্চে আমাদের সাথে যারা মানবাধিকারের জন্য কথা, ইভেন শিবিরের ক্রসফায়ারের বিরুদ্ধে মিছিল করেছে, আমি দেখেছি, আমিও সেই মিছিলে ছিলাম, যে ক্রসফায়ার আমি সমর্থন করি না, আমার প্রতিপক্ষ না, সেই মানুষগুলো এখন শুনতেছি না বলতে যে ছাত্রলীগের নেতাকে কেন মারলো, শুনলাম না আওয়ামী লীগের নেতাকে। সেই লোকগুলোকে আর আমি নিজে ফোন করেছি, আপা এই বিষয়ে একটা বিবৃতি দেন, একটা বিবৃতি দেন। আপনার যে ফিগার, আপনাকে তো কেউ অ্যারেস্ট করার ক্ষমতা রাখে না। উনি আমার ফোনটা কেটে দিলেন। তারপরে অন্তত 10 বার ফোন দিচ্ছে, আর ফোন রিসিভ করে নাই। তারপর আর ফোন রিসিভ করেন নাই তিনি। এরকম আরো মানবাধিকার কর্মী, তাদের বলছি ভাই আপনি আওয়ামী লীগের সমালোচনা করেন, আই ডোন্ট মাইন্ড, সরকার থাকলে সরকার সমালোচনা হবে, আমারও সমালোচনা করেন, আমি যদি কোনোদিন ক্ষমতা পাই। কিন্তু ভাই এখন যে নির্যাতন, আপনারা না বলেছেন যে সরকার, আমি যখন বলতাম যে আওয়ামী লীগের এত সমালোচনা করেন, বিএনপির কেন সমালোচনা করেন না, জামাতের কেন সমালোচনা করেন, তখন আমার বলতো ওই ব্যক্তিগুলো, তারা আমার ইমিডিয়েট সিনিয়র বা কেউ মোস্ট সিনিয়র, বলতো কি জানেন, বলছে যে সরকারে থাকবে তার সমালোচনা করতে হবে, এটাই হচ্ছে আমাদের প্রতিবাদের সংজ্ঞা। আমি তাদের ওই কথাটাই এখন বলি, তখন আমার ফোন কেটে দেয়, আমার ফোন রিসিভ করে না, কেউ দেখি ফোন ব্লক করে রেখেছে। এই হচ্ছে বাংলাদেশের মানবাধিকার কর্মী, প্রগতিশীল মানুষদের প্রতারণা। 5ই আগস্টের আগে আমি দেশের বুদ্ধিজীবীদের বেশি, আপনাদের চাইতে, এই যে বাপ্পি ভাইদের চাইতে আমি একজন বুদ্ধিজীবীকে বেশি সম্মান করতাম। 5ই আগস্টের আগে এই যে আমি ছাত্র নেতা এবং বর্তমান নেতা ইমানের মোহাম্মদ ইমানের, হাসান হোসাইন ইমামের চাইতে আমি একজন প্রগতিশীল সাংবাদিককে বেশি সম্মান করতাম। কিন্তু 5ই আগস্টের পরে দেখলাম ওই যে আমার গমসোর চেয়ারম্যানটাই ভালো, আমার ওই টিয়ার খাওয়া আমার চেয়ারম্যানটাই গমসোর ভালো। অন্তত মানুষের প্রবলেমে রাত 3টায় উঠে যায়, কি হয়েছে রে তুই অমুকের মারছস কেন, একটা প্রতিবাদ সে করতো। হ্যাঁ, চেয়ারম্যান 10টার মধ্যে 5টা ভুল করতো, কিন্তু 5টা তো অন্যায় করতো, তাই না?
কিন্তু এখন কি দেখতেছি এই বুদ্ধিজীবীরা, এই দেশের বুদ্ধিজীবী দেখেন, আমি বলেছিলাম যে চলেন আমরা একটা মিছিল করি, আমরা একটা সরকারকে ই করে চাপ দেই, মানে আওয়ামী লীগ তখন আপনারা ক্ষমতায়, আমরা চলেন আমরা একটা প্রেশার দিই যাতে জামাত নিষিদ্ধ করে, সরকার বাধ্য হয়, কারণ সরকার এখন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে। কি বলছিল আমাকে জানেন? বলছে না না না, রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না। ইভেন 2-4 জন আওয়ামী লীগের নেতা বলছেন না, রাজনৈতিক দল নিষিদ্ধ করা ওর পক্ষে না। কিন্তু এখন দেখেন সেই সেই প্রগতিশীলরা এই বাংলাদেশে আছে। জামাত কবে রাজনৈতিক দল হলো? তারা গণহত্যা করে। সেটাই অদ্ভুত ব্যাপার। জামাত, আমি ওই প্রশ্নই করেছিলাম, আমি বলেছিলাম জামাত কোন রাজনৈতিক দল না, এটা আমি বলেছিলাম। এর জন্য আমাকে মোটামুটি বামপন্থী লোকগুলো আমাকে তখনই তালাক দিয়ে দিছে, মানে আর এখন তো বাইন তালাক দিছে, তখনই তালাক দিয়ে রাখছিল, 1 তালাক। যাই হোক, আমি বলেছি জামাত এই জন্য নিষিদ্ধ, এটা ভালো কথা মনে করে দিয়েছেন, এটা আমি বলেছিলাম। কিন্তু এখন দেখেন বাংলাদেশে ফ্রড মাজারের মতো লোক বলে, বুদ্ধিজীবী, সে বলে যে জামাতের সমালোচনা করে ফ্যাসিজম, আওয়ামী লীগ বলেছে। আর এখন বাংলাদেশের 50% মানুষের পছন্দের দল আমাদের হিসেবে, তাদের হিসেবেই, মানে যারা আওয়ামী লীগ বিরোধী তাদের হিসেবে 30% থেকে 35%, ধরে নিলাম 30-35%, 30-35% দল যাকে জনগণ সমর্থন করে, সেই দলটা নিষিদ্ধ করলো কি একটু শুদ্ধ করলো না, আর 2-3% সমর্থন করা জামাত বাংলাদেশের রাজনীতি করবে। এই যে প্রতারণা, এটা কিন্তু আরেকটা নির্যাতন, এটা আরেকটা নিপীড়ন। কারণ আগে প্রথমে আপনাকে রাজনৈতিক অধিকার না দেওয়া মানে কিন্তু সমষ্টি কালেকটিভ ভাবে হত্যা করা। এই যে এখন যেমন আজকে ছাত্রদের হত্যা করতেছে ছাত্রলীগ, ছাত্র যুবলীগ, আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নির্যাতন করতেছে। আপনি দেখেন আন্তর্জাতিক ভাবে এখন কোনো কথা নাই, একটু শব্দ না, আমরা এগুলো বুঝি। তো আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এখন বুঝে ফেলেছে যে 24শে জুনের 5ই আগস্টটা ছিল একটা চরম প্রতারণা। এটা জনগণ বুঝে গেছে, কারণ আমি স্ট্রিট পিপলের সাথে নিয়মিত কথা বলি। তারা অপেক্ষা আছে কবে জননেত্রী শেখ হাসিনা আবার ক্ষমতা নিয়ে জনগণের পক্ষে কাজ করবে। জনগণ অনেকগুলো প্রেক্ষাপটে আপনার কাছে আসবো শেখ ফরিদ ভাই। আমি মোস্তফা আজাদ বাপ্পি ভাইকে একই বিষয়ে প্রশ্ন করব, কিন্তু দুইটা বিষয় একটু জুড়ে দিচ্ছি। আপনি জানেন যে 5ই আগস্টের পরে শুধু জেলখানায় 200-এর উপরে আওয়ামী লীগ সাবেক এমপি, মন্ত্রী এবং নেতা কর্মীকে হত্যা করা হচ্ছে। ফরিদপুর, মাদারীপুর, বিভিন্ন চট্টগ্রামে ডিবি পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, পরের দিন জেলখানা থেকে লাশ হয়ে ফিরছে। আমাদেরই কয়েকজন সহযোদ্ধা, খুব ঘনিষ্ঠ, যাদেরকে যারা খুবই ভাইব্রেন্ট, এরকম বেছে বেছে হত্যা করা হচ্ছে। এবং মুক্তিযোদ্ধা নুরুল মজিদ হুমায়ুনকে মৃত্যুর পরেও মেডিকেলে হাত করা পরিয়ে রাখা হয়েছে। তো আপনার কাছে, এবং বীর মুক্তিযোদ্ধা 69 গণঅভ্যুত্থানের মহানায়ক, একজন যিনি স্মৃতিশক্তি নাই, সে তোফায়েল আহমেদকে পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এবং তার মৃত্যুর পরে যে রীতি অনুযায়ী 9 বারের সংসদ সদস্য, তাকে দক্ষিণ প্লাজা জানাজা পথে দেওয়া হয়নি। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে আওয়ামী লীগের কর্মীদের মৃত্যুর মিছিল, তারপর আওয়ামী লীগের কি সেই সঞ্জীবনী শক্তি যে মিছিলে গিয়ে মৃত্যুবরণ করছে, 7টা ছেলে তুরাগে লাশ হয়ে ফিরে আসছে, এবং 200-এর উপর জেল হত্যা হচ্ছে। 5ই আগস্টের পরে সেই মব সন্ত্রাস হত্যা চলমান। তো আওয়ামী লীগ, একজন সিনিয়র আওয়ামী লীগ নেতা হিসেবে আপনার মূল্যায়ন? অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সালাম ও শুভেচ্ছা রইল ফরিদ ভাইয়ের কাছে, আমার একজন প্রিয় ব্যক্তিত্ব, এবং ইমাম হোসেনকেও ধন্যবাদ। আমি শুধু এতটুকুই বলবো যে আজকে যে ক্ষমতায় আছে বিএনপি, আওয়ামী লীগের যে লাশের মিছিল তারা বানাচ্ছে বা দেখাচ্ছে, একবার ভাবুন তো, এই বিএনপি ক্ষমতায় আসছে কিভাবে? বিশাল একটা রাজনৈতিক হত্যাকাণ্ডের মাধ্যমে। তাও হত্যাকাণ্ড ছোটখাটো কোনো ব্যক্তি না, জাতির পিতাকে সপরিবারে হত্যাকাণ্ডের মাধ্যমে ভায়া খন্দকার মোস্তাক আহমেদ হয়ে, তারপরে আরেকজন ভায়া প্রেসিডেন্ট আপনি যে বিচারপতি সায়েমের মাধ্যমে, তারপরে অর্ডিন্যান্সের মাধ্যমে প্রেসিডেন্ট হলো, কোন নির্বাচিত প্রেসিডেন্ট না। তো যে রাজনৈতিক জন্ম, একটা রাজনৈতিক দলের জন্মটা যেইভাবে হচ্ছে, তাদের অ্যাক্টিভিটিস, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের রাজনৈতিক চারিত্রিক বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য
ওরকমই হবে, ঠিক ওরকমই হবে। দেখেন, এটা আম গাছে আমি ফলে, আম গাছে কখনো জাম হয় না, আর বেল গাছেও তাল হয় না। এটা চিরন্তন সত্য, এগুলা চিরন্তন সত্য। এই যে দেখুন 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে, মানে সরকার গঠন করার আগে নির্বাচনের দিন রাত্রে বেলায় যেইভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে তারা আক্রমণ করছে, হত্যা করছে, নির্যাতন করছে, তারপরে পূর্ণিমার কথা, ফাহিমা, পারভিন, এগুলো আমরা বহু জানি। তারপরেও আওয়ামী লীগ তাদেরকে মব সৃষ্টি করে নাই, রাস্তাঘাটে যেখানে সেখানে ধরে মারে নাই, মামলা দিয়েছে। তারপরে আপনারা এই যে বিএনপির পেট্রোল বোমার কথা মনে আছে, পেট্রোল বোমা দিছে। তারপরে আওয়ামী লীগের আমলে এগুলা নিয়ে মামলা হয়েছে, সেই মামলায় হয়তো আসামি অ্যারেস্ট হয়েছে। এইটাকেই তারা এখন বলতেছে আওয়ামী লীগের আমলে নির্যাতন করছে নাকি বিএনপির উপরে। তো এখন তারা মানে সুষ্ঠুভাবে বাংলাদেশকে হয়তো একটু চালাবে সেই ইত্যাদি মানুষ একটু আশা করছিল। কিন্তু সবচেয়ে মজার ঘটনা হয়েছে এখন বিএনপি 2001 সালে যেমন তেমন এখন আরো বেশি, এখন আরো বেশি। ওই যে ফরিদ ভাই যে বলছে যে কি বাপরে ধরে তো জুতা দিয়ে মারছে, আমারও তো কিছুই করতে পারে নাই। এটার আবার আরেকটা আছে, বলতেছে আমারে এমন মারা মারছে কিন্তু একবারও শোয়াইতে পারে নাই। ঠিক। আমি শুধু একটা কথাই তাদেরকে বলতে চাইছি যে সে নারী নিয়ে যে ধরা পড়লো, ইসলাম মোতাবেক এটা কি বৈধ না অবৈধ? তার স্ত্রী নয় এমন একজন মহিলা নিয়ে সে হোটেলে ধরা পড়ছে কি না, শরীয়ত মোতাবেক এটা জায়েজ কি না, ইয়েস অর নো? আজ পর্যন্ত কেউ উত্তর দেয় না, খালি তেনা পেঁচা এই করে সেই করে, তার বিবাহ এটা সেটা, সে বিবাহ করছে রেজিস্ট্রেশন হয় না, তাতে সমস্যা কি? তখন আমি বললাম যে ভাই তাও বাদ দেন, এই যে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়, হ্যাঁ, কয়টা ইসলামের কোথাও নাই প্রথম স্ত্রীর অনুমতি নাও। আমি বললাম যে ইসলামের কোথাও নাই, কিন্তু বাংলাদেশে আছে। বাংলাদেশে থাকলেই হবে নাকি? আমি বললাম যে না, আপনাদের প্রাক্তন আব্বা আইয়ুব খান 1961 সালে মুসলিম পারিবারিক আইন নামে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে একটা আইন পাস করে। সেই আইনের মধ্যে লেখা আছে দ্বিতীয় বিবাহ করলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। ওখানে আর একটা আইনও আছিল আইয়ুব খান যেটা মানে ভঙ্গ করছে, যে আমাদের দেশের হুজুররা বলতো যে কি জানি বলে, পিতার দাদার আগে যদি পিতার মৃত্যু ঘটে তাহলে নাতিরা সম্পত্তির মালিক হবে না। ওই আইয়ুব খান 61 সালে বাতিল করে বলছে যে না, বাপ মারা গেল দাদার কাছ থেকে নাতিরা আগে সমান সম্পত্তি পাবে, অর্থাৎ শরীয়ত মোতাবেক পাবে। আপনাদের প্রাক্তন আব্বা এই আইনটা করছে, যে আইন এখনো বাংলাদেশে বহাল আছে। তারপরেও দেখলাম সেই মামুনুল হক যখন মুক্তি পেল, প্রায় লক্ষাধিক হুজুর তারে ফুলের মালা দিয়া বরণ করলো। তাদের তো একটা বিবাহের নাম দিয়েছে তারা মানবিক বিবাহ, 501 মানবিক বিবাহ নাকি? ব্যাপারটা হচ্ছে কি, আমি একটা কথা বলি, ওই দিন সংসদে, আমি তো এখন সংসদে দেখি না, তো হঠাৎ করে একটু দেখলাম যে মুতা বিবাহ সংসদে আলোচনা হয়েছিল। তো ওই যে স্পিকার শুধু বলছিল আপনারা এটা আমাকে বলেন কেন, আমি কি ব্যাপারে এক্সপার্ট নাকি? যাই হোক, এই মুতা বিবাহটা যেমন তৎকালে ছিল এক ধরনের একটা প্রতারণার বিবাহ, ঠিক বর্তমানে মানবিক বিবাহ আছে, আরো যে কত বিবাহ বের হবে আল্লাহ জানে। তা না হইলে দেখুন বাংলাদেশের অবস্থাটা কি। ময়মনসিংহের মসজিদের ইমাম সাহেব 1 বছর ধরে দর্শন করতেছে। তারপরে সম্ভবত টাঙ্গাইল না কোথায় এক মাদ্রাসায় 14 জন আবাসিক ছাত্রী ছিল,
এক হুজুর 14 জন কি দর্শন করছে, 42 জন 42 জন 42 জন, মানে সবাই, দুঃখজনক সবাই। ঘটনা। অথচ এই ব্যাপারে সরকারের কোনো মাথা ব্যথা নাই। অর্থাৎ আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যেভাবে হত্যা করতেছে জেলে এবং জেলের বাহিরে, ইউনূসের আমলেও ছিল, ইউনূসের আমলে যে হত্যাকাণ্ড ঘটছিল আওয়ামী লীগের বিরুদ্ধে সেগুলা এখনো চলমান আছে। বিএনপি আর ওই যে তোফায়েল আহমেদ যখন ছাত্র আন্দোলন করছিল তখন তো আমি একেবারে ছোট, তখন ওই তোফায়েল আহমেদের আন্দোলনের সময় আমার একটা কথা স্লোগান এখনো মনে আছে, আইয়ুব মোনায়েম দুই ভাই এক রশিতে ফাঁসি চাই, আমার এই কথাটা মনে আছে। তো এরকম ওই আগামীতে ফাঁসি দিতে গেলে ইউনূস আর তারেক জিয়ারে একসাথে দিতে হবে, দোনোটাই ভাই। সেই ধারাবাহিকতা রাখছে। আর সরকার যেগুলা করতে পারতেছে না সেগুলি বিরোধী দলে সুন্নতি পোশাকালা কিছু ইবলিশকে দিয়া ওই কাজগুলাই হচ্ছে এখন। দেখুন ধর্ষণ, মানে বিএনপির লোকজন দর্শন করে কুলাইতে পারতে আছে না, তাই এখন ওদেরকে হায়ার করছে, ওরা এখন করতেছে, এখন ওরা এমন ভাবে করতেছে, ওরা আবার সামনে আওয়ামী লীগ বা বিএনপি আর খোঁজে না, এখন খোঁজে মেয়ে হুলি চলে। কত বড় জঘন্য! আপনারা একবার ভাবতে পারেন এটা কি বাংলাদেশ বা কোন দেশে এগুলা হয়? এই তো গত পরশুদিন এক ফিনিশের সাথে আমার আলাপ হচ্ছে, তো বললো যে তোরে আমি জাস্ট একটু টাচ দিছি মাত্র। আমি বললাম যে দেখো বাংলাদেশে র‍্যাপ হচ্ছে, এরকম ডেইলি শত শত র‍্যাপ হচ্ছে, মিডিয়ায় আসে না, কারণ মিডিয়াও তাদের নিয়ন্ত্রিত। তাই আমারে বলতেছে মিডিয়া আসে না কেন? আমি বললাম যে জাস্ট ইউএসএ, এই আমেরিকা যেখানে আছে সেখানে তো মিডিয়াতে আসবে না, কারণ মিডিয়া তো পুরা নিয়ন্ত্রিত। এইভাবে তাদেরকে বললাম আর কি। তারপরে তারাই আমার বলতে আছে আগের প্রাইম মিনিস্টার আগে যে ছিল একজন মহিলা, নাম যেন কি, তাই বললাম যে ওনার নাম হলো শেখ হাসিনা। হ্যাঁ হ্যাঁ, সে তো মনে হয় তেমন একটা ভালো না, আমাকে বললো। তাই বললাম যে শুনো, সে ভালো না কেন, তোমাকে আমি একটা কথা বলি। অনেক আগে, প্রায় 30 বছর আগে, আমি ফিনল্যান্ডে আছি আজকে 36 বছর, যাই হোক 30 বছর আগে প্রায় এক ফিনিশ আমারও বলছিল আই হেট ভিয়েতনামি, কারণ সে সন্দেহ করছিল আমি নাকি ভিয়েতনামের, কারণ আমার নাকটা একটু চ্যাপ্টা, তো সে বলছিল যে আই হেট ভিয়েতনামি। তাই বললাম যে হোয়াই? তারা আমেরিকার 50,000 সৈন্য হত্যা করছে, এই জন্য আমি ভিয়েতনামিকে হেট করি। বললাম যে হ্যাঁ, এটা কাজটা খুবই তেমন ভালো হয়নি, ভিয়েতনাম কাজটা খারাপ করছে, হেট করার মতো কাজ করছে। তবে তোমাকে আমি একটা প্রশ্ন করি, আজকে যদি রাশিয়ান, তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন ছিল, আজকে যদি সোভিয়েত ইউনিয়নের সৈন্য ফিনল্যান্ডে ঢুকে আর ফিনিশ লোকজন তাদেরকে ধরে যদি এরকম 10,000, 15,000, 50,000 সৈন্য যদি হত্যা করে, তখন আমি কি ফিনিশদেরকে হেট করতে পারি? ঠিক আছে না। বললাম যে তা আমি কেন ফিনিশদেরকে হেট করতে পারবো না এই সোভিয়েত ইউনিয়নের সৈন্য হত্যা করার দায়ে? তারা আমার দেশে আসবে কেন? বললাম যে তাহলে আমেরিকার সৈন্য ভিয়েতনামে গেছে কেন? মানেটা হইলো এই, আমেরিকা, কারণ মিডিয়া তো আমেরিকার হাতে, মিডিয়া কিন্তু ভিয়েতনামের হাতে না, কথাটা বুঝেন। আমরা হলিউডের মুভি পর্যন্ত দেখছি ভিয়েতনামের উপরে, যে ভিয়েতনামেরিকে আমেরিকান সোলজারদেরকে কি নৃশংসভাবে হত্যা করছে, আমরা সিনেমা পর্যন্ত দেখছি। কিন্তু এই সিনেমাটা আমরা দেখি না। অন্য প্রসঙ্গে একটু আবার যাব। আমি একটু আপনাকে একটু থামেই। একজন একটা কমেন্ট করেছেন খুব ইন্টারেস্টিং, আমি একটু পড়ে দেই। কোনটি বেশি চলছে দেশে, দর্শন নাকি মাদ্রাসায় পাসার খেদমত করা? দুইটাই যেহেতু আমরা অন্য একটা টপিকে যাচ্ছি, যেহেতু
আপনারা জানেন যে 5ই অগাস্টের পর বাংলাদেশকে বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন করেছি। এই বাংলাদেশকে যদি সঠিকভাবে আন্তর্জাতিক শক্তির চোখে চোখ রেখে যদি কেউ উন্নয়ন করে থাকে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে, প্ল্যান নিয়ে, সেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি বাংলাদেশের উন্নয়ন, বঙ্গবন্ধু যদি স্বাধীনতার নেতা হন, পয়েন্ট অফ পলিটিক্স হন, শেখ হাসিনাকে অনেকে বলে উন্নয়ন কন্যা, ওনাকে অনেক নামে অভিহিত করা হয়। যে কিন্তু আমি এই প্রসঙ্গে আসি, ওনাকে হটায় দেওয়ার পরে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যতগুলো অ্যারাব স্প্রিং সহ সারা পৃথিবীতে যতগুলো অভ্যুত্থান ঘটাইছে, অভ্যুত্থানে কিন্তু ওই দল এবং নেতা কিন্তু প্রাসঙ্গিক হয় নাই। কারণ হলো তাদের আন্তর্জাতিক, যে আপনারা যেটা বললেন, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আন্তর্জাতিক নেটওয়ার্ক, মানবাধিকার সংগঠন, জাতিসংঘকে ব্যবহার করে এই নেটওয়ার্ক গুলো তো আমেরিকা নিয়ন্ত্রণ করে, এমন ভাবে প্রপাগান্ডা করেছে ওই নেতা এবং দল ডিস্ট্রয় হয়ে গেছে। একমাত্র মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনা বেঁচে যাওয়ার কারণে এবং আওয়ামী লীগের মতো একটা আদর্শবাদী সংগঠনের কারণে আমেরিকা মনে হয় আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে অপ্রাসঙ্গিক করতে পারেননি। তো আমার প্রশ্নটা হচ্ছে এখানে, এই যে শেখ হাসিনা বললেন 6 মাসের মধ্যে ফেরত আসবেন, এখনো শেখ হাসিনা আসেননি। ঘোষণা দেওয়ার পরে বিএনপি জামাতিদের মধ্যে যে তাদের মধ্যে যে কাঁপুনি শুরু হয়েছে, তারা যে নিজেরা কুসুম কুসুম বিরোধিতার অভিনয় করে, শেখ হাসিনার ঘোষণা যখনই বলে আমি আসব, তখনই তারা এক ঐক্যবদ্ধ হয়ে যায়। ফরিদ ভাইকে দিয়ে শুরু করছি, একই প্রশ্ন বাপ্পি ভাই পরে উত্তর দিবেন। ফরিদ ভাই। জি, ধন্যবাদ আবার আপনাদের দুইজনকে এবং দর্শকদের। আসলে আপনি যেটা বলেন সুন্দর বলেছেন যে কুসুম কুসুম, এটাকে আমি একটু আবার স্ট্রিট পিপলের ভাষায় যদি বলি শালা দুলাভাইয়ের কাছে আর কি, ঠিক আছে, শালা দুলাভাই ঝগড়া করে না, এরকম আর কি। তো বিএনপি জামাত কোনোদিনই বিরোধিতাকারী ছিল না, তারা সর্বদাই একসাথে ছিল, আছে এবং থাকবে। আগামীতেও আওয়ামী লীগ শুধু ঘোষণা দিয়েছেন, জননেত্রী সেখানে শুধু বলেছেন আমি একটা নির্দিষ্ট সময়ের পর আসব, এই কথা বলার সাথে সাথেই তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে। আসলে তারা সবসময় ঐক্যবদ্ধ। আমরা সবাই জানি যে রাজনীতির ভাষায় স্পিকার হচ্ছে একটা নন পলিটিক্যাল পোস্ট। স্পিকার রাষ্ট্রপতির মতো তার কোনো দলীয় পরিচয় থাকে না। যখন কেউ স্পিকার হয় তাকে তার দল থেকে পদত্যাগ করতে হয়। কিন্তু আমরা আমাদের স্পিকারকে কি বলতে শুনলাম যে নিজেদের মধ্যে বিরোধ করেন না, দাদারা আসবে। একটা স্পিকারকে এটা বলতে পারে? আসলে যার কাজ তারই সাজে, অন্য করলে ঝাঁঝর বাজে। সেনাবাহিনীর লোক যত বুদ্ধিমান ট্যালেন্টেড হতে পারে সে তার সাবজেক্টে, যুদ্ধে তিনি অবশ্যই আমার সে ট্যালেন্ট, আমাদের তিনজনের, কারণ তারা যুদ্ধবিদ্যায় পারদর্শী, কোনো সন্দেহ নাই এই ব্যাপারে, তারা বিশেষজ্ঞ, মেনে নিব। ওই ব্যাপারে আমি কিছুই জানি না। আমি যতই পড়ালেখা করি যুদ্ধবিদ্যার উপরে, আমি তার কোনো মেজর বা সেনাবাহিনীর সাধারণ সৈনিকের মতো হতে পারবো না, কারণ আমি তো যুদ্ধে যাই নাই বা যাবো না। আমি আলোচনা করতে পারি। কি তেমনি সেনাবাহিনীর লোক যখন রাজনীতিতে আসে তখন ওই ঝামেলাটা হয়ে যায়, ঝাঁঝর বাজে। কারণ তিনি কেন এটা বলেছেন? কারণ তিনি রাজনীতিবিদ না। তিনি যদি অরিজিনালি রাজনীতিবিদ হতেন এই কথা বলতেন না। ইভেন আপনি শুনেছেন যে আজকাল দুই একজন, সেই স্পিকারই বলেছে তিনি নাকি মুজিবনগর সরকারের কথায় যুদ্ধে নামেন নাই। মানে বাটপাড়িটা দেখেন, তিনি তো বাই চান্স মুক্তিযোদ্ধা। কি বলতেছে, জিয়া সরকারের কথাই। আমি বিস্মিত হয়ে গেলাম, পৃথিবীতে কোন জায়গায় লেখা আছে জিয়া সরকার? বিএনপি কবে বলেছে জিয়া সরকার? বিএনপি নিজেও তো কোনোদিন বলে না, এখনো বলে না। কিন্তু আমাদের স্পিকার সাহেব বলে ফেললেন। যেটা আপনি বললেন যে জননেত্রী শেখ হাসিনার এই কথাতে তারা ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। উনি না বললেও আপনি দেখেন 32 নাম্বার কে ভেঙেছে, কারা কারা? জামাত মাস্টার মাইন্ড, সাথে আমার ভাবির ছেলেরা গেল, ন্যাশনাল কটকটি পার্টি, চিনল্যান্ড পার্টি, কি যেন নাম, আমার ভাবির পোলাদের তো মনে থাকে না। এরা তো আসলে জামাতের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম। আবার বিএনপি হলো জামাতের এর উপরে এ প্লাস টিম, ওটাও কিন্তু জামাতেরই টিম। তারপর কি করলো? ভাঙার পর কি বললো? তারেক রহমান তোমায় কথা দিলাম 32 নম্বর ভেঙে উপহার দিলাম, স্লোগান দেয় নাই? আমরা কি দেখি নাই যে বর্তমান প্রতিমন্ত্রী আগে সে মেয়র প্রার্থী এবং কেউ কেউ বলে মেয়র হয়ে গিয়েছিল, সেই ইশরাক কি বুলডোজার পাঠায় নাই? তো তাহলে কে দায়ী নয়? তাহলে 32 নাম্বার যারা ভাঙতে পারে, তারেক ভাই কথা দিলাম 32 দখল নিলাম, এই যে হ্যাঁ স্লোগানটা এটা, তারেক ভাই কথা দিলাম 32 দখল নিলাম। তার মানে কি? বিষয়টা হলো যে এরা তো সব একই গোয়ালের গরু। যেমন আগে না, আমি আওয়ামী লীগের সমালোচনা করতাম একটা কথা, আজকে থেকে 15-20 বছর আগে, 20 বছর আগে, যখন আওয়ামী লীগ বলতো, মানে আওয়ামী লীগের কিছু না, বিশেষ করে আব্দুর রাজ্জাক বাকশাল থেকে, বাকশালও করতেন, আওয়ামী লীগ করতেন, আপনি জানেন, আওয়ামী লীগের ছাত্রলীগের প্রখ্যাত নেতা। উনি একদিন আলোচনায় বললেন যে যারা আওয়ামী লীগ করে না তারাই হচ্ছে গিয়ে বিএনপি, অর্থাৎ বিএনপি হলো আওয়ামী লীগ বিরোধী একটা ক্লাব। আমি প্রথম তার মুখে এই কথা, মানে সিনিয়র মানুষের মুখে শুনছি।
মানে সাধারণ কর্মীদের কথা তো আমি কিভাবে ভরসা করি? আমি তখন বললাম, লিডার এটা কি বললেন? বলি কি তাই? কয়, হ্যাঁ তুমি গবেষণা করো। তুমি তো মানে বয়সটা তো আমার কম, তুমি তো গবেষণা করো তাই না? তুমি গবেষণা করে 5 বছর পরে আমার জানাই। কিন্তু বিষয়টা কি দেখলাম এখন আমার মনে হয়, বা তখন 5 বছর পরেই মনে হয়েছে বা 10 বছর পরেই, আসলেই যারা বিএনপি করে এটা হচ্ছে লজ্জায় যারা জামাত করতে পারে না, যেটা কারো কারো ভাষায় এখন বলতেছে যে লজ্জায় যে জামাত করতে পারে সে বিএনপি হয়। এটা সুন্দর উদাহরণ। আমার ভাষা হলো যে আসলেই বিএনপি এখন দেখি তারাই করে। হতে আওয়ামী লীগের ভুল ত্রুটি থাকতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু যারা বিএনপি করে তারা আসলে আওয়ামী লীগ বিরোধী একটা ক্লাবে যুক্ত হয়। আপনি দেখেন সেখানে জাসদ আছে, কোন জাসদ? যে জাসদ আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু বিরোধী। সেখানে জামাত আছে, হেফাজত আছে, সেখানে চরমনায় পীর থাকে, সেখানে সরসিনার পীর থাকে। কোন সরসিনার পীর? যে বাংলাদেশের রাজাকার। নারীদের 71-এ, যে রাজাকার না শুধু, রাজাকার কুল শিরোমণি, উনি ফতোয়া দিয়েছিলেন প্রথম যে 71-এ নারীরা হচ্ছে গনিমতের মাল। কত বড় আস্পর্ধা তাদের! সেই মানুষগুলো আবার কথা বলে এখন ওদের, মানে এই মামুনুল হক না শুধু, আসলে আমি দুঃখিত এই শব্দটা ইউজ করার জন্য, স্বাধীনতা বিরোধী যারা মৌলবী তাদের হায়া নাই, লজ্জা নাই, লাজ নাই। আপনি দেখেছেন না যে জামাতের পোস্টার বয় আমির ফরিদ ভাই, হারামজাদা যাকে বলে, মামুনুল হকের নাম অনেকে নাম দিয়েছে, একটা পেজ পেয়েছি কামুনুল হক নামে। মামুনুল হকের নামে একটা পেজ আছে না কামুনুল হক। না খারাপ নাম দেয় না একেবারে। যেমন এই যে আমির হামজাকে আমি হারামজাদা বলি, দেখেন কত বড় বাট পারেরা। কি বললো যে তার বাপ, দেখেন আমার ধারণা আপনারা আওয়ামী লীগের পরীক্ষিত মানুষ এবং আপনারা কোনো দল থেকে আসেন নাই, সরাসরি আপনারা মানে বর্ন টু আওয়ামী লীগ। আপনাদের কিন্তু দুই পক্ষে আপনি খুঁজে পাবেন না যে 14 গোষ্ঠী আপনার আওয়ামী লীগ করে, পাবেন না আপনি। আপনার মায়ের দিকে, বাপের দিকে 14 গোষ্ঠী সবাই আওয়ামী লীগ করে, এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন না এবং আপনি এই দাবি করবেন না। কিন্তু মুফতি আমির হারামজাদা কিন্তু দাবি করেছিল প্রকাশ্য ওয়াজের মাহফিলে যে আমার ব্যাপারে খোঁজ নিয়ে দেখ, কুষ্টিয়া গিয়ে দেখ, আমার বাপ দাদা, আমার নানা মামা সব আওয়ামী লীগ করে। 14 আর এও গোষ্ঠী। বলেছিল, হ্যাঁ 14 গোষ্ঠী, এবং এও বলেছিল যে 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 যার 18 কোটি মানুষের নাগরিকের দেশ, মানুষের জননী, তার উন্নয়নের বিরোধিতা করলে দুজকে যাবা, এটা বলে নাই সে? কিন্তু এখন সে জামাতের এমপি। তাই এরা কিন্তু তাহলে তাহলেই এরা হলে তাকিয়ে আল তাকিয়ে, এরা যখন এরা প্রয়োজনে আবার দেখবেন আওয়ামী লীগ তো, বাংলাদেশ আওয়ামী লীগ তো ফিরবেই, কেউ ঠেকা রাখতে পারবে না, কেউ না। মানে আওয়ামী লীগ যদি আন্দোলন নাও করে তাও আওয়ামী লীগ ফিরবে। অনেকে আমাকে বলে, ফরিদ ভাই আপনি এগুলো কি বলেন, আওয়ামী লীগ ফিরবে? আওয়ামী লীগ তো আন্দোলন দেখি না। আমি তাদের বলি যে আন্দোলন না করলেও আওয়ামী লীগ ফিরবে। কয়টি কি করে সম্ভব? আমি বললাম মানুষের পেটে ভাত নাই, মানুষের পরনে কয়েকদিন পর কাপড় থাকবে না, জীবনে নিরাপত্তা নাই। এই যে আজকেও বিএনপিরা নিজেরাই চাঁদাবাজি করে, গোলাগুলি করে, বালুনে চাঁদাবাজি করে, নিজেরাই মারামারি করে মরছে। আমরা আওয়ামী লীগ যদি 5 বছর চুপ করে থাকে, তাসের ঘরের মতো বিএনপি পড়ে যাবে, টেরই পাবে না। আর আওয়ামী লীগ আসবে না। অনেকে বলেন না ভাই আওয়ামী লীগ আসবে না, ভাই সিমটম দেখি না। আমি বললাম ঠিকই বলেছো, আওয়ামী লীগ আসবে না, আওয়ামী লীগকে তো জনগণ নিয়ে আসবে। যেমন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তো যায় নাই, তাকে পাঠানো হয়েছে, তেমনি বঙ্গবন্ধুর কন্যা আসবেন না, তাকে নিয়ে আসতে হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে শুধু নয়। আপনার কি মনে হয়, আমি একটু যুক্ত করে আপনি বলেন, আপনার কি মনে হয় 5ই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়া আওয়ামী লীগের জন্য এবং শেখ হাসিনার জন্য আশীর্বাদ, যে বাংলাদেশের মানুষ যে ঘি খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছিল, সে ঘি খাওয়া সাময়িক সময়ের বন্ধ হলো এবং শেখ হাসিনাকে চিনলো, আওয়ামী লীগকে চিনলো? একেবারে সুন্দর কথা বলছেন। আমি তো বলি যে এই যে 5ই আগস্ট আন্দোলন হয়েছে, এর জন্য দায়ী হলো শেখ হাসিনা। কারণ তিনি মানুষকে মেট্রো রেলে চড়া শিখিয়েছেন, 5 বেলা খাবার খাইতে শিখিয়েছেন, মৌলবীদের ওয়াজ করার পয়সা বেরিয়ে গেছিল, এরা ভাবছে পদ্মা ব্রিজ বানাই দিচ্ছে, এরা ভাবছে তাহলে শেখ হাসিনাকে সরাইলে না জানি কি পাবো। অর্থাৎ বাজান তো আর ভালো থাকে না, বাপে আর কি পাবো, শ্বশুর বাড়ি না জানি কি খাবার খাইতে পারবো, এই আশায় তো বিয়ে করছি, কিন্তু বিয়ে করছি না গো। না ওই ফরিদ ভাই, ওই যে হাঁসে যে স্বর্ণের ডিম পারতো, কৃষক চিন্তা করলো প্রতিদিন অপেক্ষা করবো একটা ডিমের জন্য, হাঁসটাকে একবারে জবাই করে ফেলাই, সব স্বর্ণের ডিম একসাথে পাইয়া যায়। ওই সব স্বর্ণের ডিম তারা একসাথে চাইছিল। শেষ করেন, তারপর বাকি ভাই বলবেন। জি আমি বলতে চমৎকার, না থ্যাংক ইউ, আপনি উদাহরণটা একেবারে সুন্দর, একটা একাডেমি সোনার ডিম পাড়া হাঁসকে জবাই করে দিয়েছে জুলাইয়ের 5ই আগস্টের 5 তারিখে, আগস্ট মাসে এটা এই কাজটাই করেছে। যেটা বলতেছিলাম, 5 আগস্ট প্রথমে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, প্রথম 6 মাস খুবই ভীত ছিলাম। 6 মাস পরে আমার মনে হলো, যেটা আমি পরে বলেছি, যে এই 5ই আগস্ট আওয়ামী লীগ এবং বাংলাদেশের জন্য সাপে বড় হয়ে যাবে, এবং হয়ে গেছে। এখন কিভাবে? প্রথমত আমরা আমাদের যে তোষকের নিচে, এটা আমাকে লোপাপা বলেছেন চমৎকার ভাবে। তিনি একদিন রাত্রে আমাকে ফোনে জানাইলেন, মানে তার দেশে তো রাত, আমাকে ফোন করলেন, বললেন যে ফরিদ ভাই এই 5 তারিখে না তোষকটা তুলে ফেলা হয়েছে, বিছানার নিচে তোষক, পরে দেখা গেছে নিচে সাপ বিচ্ছা পোকামাকড় তেলা পোকা আছে। 5ই আগস্ট এই কাজটা হয়ে গেছে। আমরা চিনতে পেরেছি যে কে আমাদের বন্ধু, কে আমাদের শত্রু।
কে আমাদের প্রতিপক্ষ, কে আওয়ামী লীগকে ধ্বংস চায়, কে বাংলাদেশের ধ্বংস চায়। এগুলো আমরা বুঝতে 5ই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সাপে বড় হয়ে গেছে, জনগণের জন্য সাপে বড় হয়ে গেছে, কারণ তারাও বুঝতে পারছে যে তাদের আসলে তাদের তাদের দিন শেষে তাদের কোথায় যেতে হবে, কে তার শেষ আশ্রয়, কে তার জন্য কল্যাণ কামনা করে, কে দেশের ভালো চায়। আপনি দেখেন রিজার্ভের, আমি ওই অঙ্কের হিসাব দিই না, কারণ মানুষ অঙ্কের হিসাব পছন্দ করে না, তাই বলে আমি বলি না কি আয় করেছিল কি ব্যয়, ওটা না, সরাসরি বলি বাংলাদেশে এখন ব্যবসা নাই কেন, শেখ হাসিনা নাই। বাংলাদেশে এখন চাকরি নাই কেন, শেখ হাসিনা নাই। বাংলাদেশ এখন মৌলবীদের ওয়াজের টাকা কম পড়ে গেছে। এমনকি আপনি আশ্চর্য হলেও লক্ষ্য করুন, এই 2 বছর আমি ডাটা নিয়েছি, আওয়ামী লীগের আমলের অর্ধেক মাহফিল হয় নাই, কারণ টাকার অভাবে। কারণ টাকা নাই, কে দিবে আপনাকে টাকা, কে কামাই না থাকে ভাই। আমার পেটে যদি ভাত না থাকে, আমি মেয়ের না খাওয়া, মেয়ের জামাইরে খাওয়াবো, আগে তো আমার কামাই থাকতে হবে, এটা নেই। আর দেখেন সেনাবাহিনীকে 2 বেলা খাবার দিয়েছে, আপনি ঠিকই বলেছেন বাপি ভাই, সেনাবাহিনীকে 2 বার গোস্তের ব্যবস্থা করেছে জননেত্রী শেখ হাসিনা। সেনাবাহিনী ভাবছে শেখ হাসিনা খেদাই দিলে সরাইতে পারলে বুঝি 5 বেলা বুঝায় গরুর মাংস দেয় আর খাসির মাংস দেওয়া, কিন্তু ওটা কিন্তু হয়ে গেছে। আপনার সাথে আমি লাস্ট আর একটা টপিকে আসবো, সেটি আমরা জি। বর্তমান পরাধীন প্রধানমন্ত্রী তারেক রহমান কেমন চালাচ্ছে সেটা আমি বাপ্পি ভাইয়ের কাছে আমি এই একই বিষয়ে জানতে চাচ্ছি। তার আগে আপনি সেনাবাহিনী সম্পর্কে একটি কথা বলি। আমি মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সেনাবাহিনী বাংলাদেশে অংশগ্রহণ করছে, আমি মনে করি অধিকাংশ হলো বাই চান্স মুক্তিযুদ্ধ। তারা জীবন বাঁচানোর জন্য মুক্তিযুদ্ধে এসছে, এটি প্রমাণিত। যারা জাতির পিতাকে হত্যা Yes. করেছে। আমি যখন 18 বছরের যুবক, আমি সুযোগ হয়েছিল সামরিক বাহিনীতে পরীক্ষা দেওয়ার, আমি বিমান বাহিনীতে পরীক্ষা দিয়েছি, আমি সেনাবাহিনীতে পরীক্ষা দিয়েছি। এই সেনাবাহিনীর দেশদ্রোহ, মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের ওই জাতিসংঘের অল্প কিছু টাকার বিনিময়ে যারা রাষ্ট্রকে বেচে দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, তারা কখনো দেশপ্রেমিক শক্তি হতে পারে না। এই সেনাবাহিনীর মধ্যে অধিকাংশ হলো পাকিস্তানপন্থী, পাকিস্তান মনমানসিকতা নিয়ে বেড়ে উঠেছে, এখনো চলে আসছে। আমি মনে করি সেনাবাহিনীতে ভবিষ্যতে একটা রিফর্মের প্রয়োজন আছে। সেনাবাহিনীকে আমরা ধ্বংস করার কথা বলি না, কিন্তু সেনাবাহিনীকে পাকিস্তান স্টাইলে চালানো যাবে না, এটা হলো আমার কথা। এই পর্যায়ে বাপ্পি ভাই, আপনাকে আমি যে এই যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী বা 5ই অগাস্ট, তার পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন, তৃতীয় প্রত্যাবর্তন, প্রথম 1981, তারপর 2007, এবং তৃতীয় প্রত্যাবর্তনের প্রত্যাশার আপনারা আওয়ামী লীগের নেতারা আছেন, আপনি কি বলবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই যে ঘোষণায় এবং বিএনপি জামাতের যে এই যে চিরবিরানি, তাদের যে অস্থিরতা? আসলে এই প্রসঙ্গে যদি আমি বলতে চাই, তাহলে একটা গল্পের মাধ্যমে বলি। নাসিরুদ্দিন হোজ্জার গল্প তো আপনারা জানেন। তো এক ছেলে, সে মানে তার বাপ ছিল ধনী, তো টাকা পয়সা হারানোর পরে প্রতিবেশীরা বুদ্ধি দিল, হোজ্জার কাছে যাও, সে তোমাকে ভালো বুদ্ধি দিয়ে আবার টাকা পয়সা সম্পদ যেগুলো তুমি হারাইছো ওগুলা হয়তো তুমি আবার যে ফেরত পাইবা। তো তারা হোজ্জার কাছে গেল, ওই ছেলেটা গিয়ে বললো যে এই ঘটনা, আমার বাপ ধনী ছিল, আমি খুব রাজার হাওলাতে চলতাম, এখন বাপ মারা যাওয়ার পরে রাজার হাওলাতে চলতে গিয়ে তো আমার ধন সম্পদ সব এই যে হারিয়ে ফেলেছি, কিভাবে এগুলা ফেরত পাওয়া যায়? আপনি তো একজন জ্ঞানী ব্যক্তি, আপনি আমার বুদ্ধি দেন। আচ্ছা, তো বলতেছে যে তুমি 2 সপ্তাহ পরে আইসো। তো ওই ছেলেটা আবার 2 সপ্তাহ পরে গেল, তার সে একই বক্তব্য শুনলো। তো বলতেছে তুমি আবার 2 সপ্তাহ পরে আসো, তো আমি এখন ব্যস্ত। তো করিডোরে এরকম তারা 4-5 বার ঘোরানো হয়েছে। তো 4-5 বার যখন ঘোরানো হইলো, প্রায় এরকম 3-4 মাস পার হয়ে গেল, তখন একদিন ছেলেটা রাগ করে বলতেছে, আপনার কাছে আসলেই আপনি বলতেছেন 2 সপ্তাহ পরে আসো, সব ঠিক হয়ে যাবে, আবার আসি বলেন 2 সপ্তাহ পরে আসো, সব ঠিক হয়ে যাবে, কিছুই তো হচ্ছে না, আমি তো সেই গরিবই থেকে গেলাম। বেটা, রাগ করো না, তুমি যে সম্পদ হারিয়ে ফেলাইছো, কষ্টে যে জীবন যাপন করতে আছো, ওইটা কদিন পরে অভ্যাস হয়ে যাব তোমার, তখন আর কষ্ট লাগবে না। বাংলাদেশে যে বিএনপি জামাত যেভাবে দেশে চালাচ্ছে, আমার মনে হয় জনগণেরও কদিন পরে এটা অভ্যাস হয়ে যাবে, এইভাবেই চলতে হবে। তা না হলে কি বলবো, এগুলা ওয়াজ মাহফিলে বলতেছে
প্রয়োজনে পদ্মা নদী সাঁতরে পার হব, তবুও পদ্মা সেতু করে দুর্নীতির টাকা হতে দিতাম না। মানে পদ্মা সেতু করে শেখ হাসিনা টাকা চুরি করছে। তো এই কথাটাই আবার আমি কয়েকজনকে বলছিলাম, বললাম যে আচ্ছা শেখ হাসিনা যে টাকা চুরি করছে মানলাম, টাকাগুলি কোথায়? কয় এগুলা সে বিদেশে পাচার করছে। বললাম যে পদ্মা সেতুর টাকা কিভাবে বিদেশে পাচার করলো? এটা তো টাকা, এটা কিন্তু ডলার না। বাংলাদেশে বর্ডারের বাহিরে গেলে কি বাংলা টাকা চলে? একমাত্র বর্ডারে দিয়ে হয়তো কিছু চোরা কারবারির মাধ্যমে কিছু বাংলা টাকা, ভারতীয় টাকা একটু লেনদেন হয়, সেটা যত সামান্য। এছাড়া টাকা কি পাচার করতে পারে? আরে না, নেওয়ার কত কৌশল আছে। তাহলে লেটেস্ট একটা তথ্য দেই, 2023 সালে সুইস ব্যাংকে বাংলাদেশের টাকার পরিমাণ ছিল 210, এরকম প্রায় 220 কোটি টাকা, 220। হ্যাঁ, 220 কোটি টাকার মতো। সেটা বাড়তে বাড়তে বর্তমানে 61 গুণ বেশি, 61 গুণ। হ্যাঁ, এরকম 800 কোটি টাকা। তাইলে এইবার আপনি চিন্তা করেন, এর আসলে ঘটনাটা কি জানেন? ফরিদ ভাই হয়তো জানেন, গ্রামে একটা প্রবাদ আছে, ওই যে দাওয়াত খাইতো তো আগে, ওই যে বাড়ির বাইরে যে বৈঠকখানা কাচারি ঘরে, তো দাওয়াত যখন খাইতো তো মানুষজন যে বসতো ওই যে বিছানাতে বা চাটাইয়ের উপরে বৈশা, নিজের তো মাংস লাগবো আরো, তো এই জন্য যে খাজুমদার যে মানে খাওয়া বিলায় তারে বলতেছে, এই মিয়া সাহেবের পাতে দিয়ে মাংস নাই, ঘটনা কি? মানে ওই যে মিয়া সাহেবের পাতে মাংস নাই, মানে মাংসটা আমারে দিয়া যাও, আমার পাতে মাংস নাই, জিনিসটা ইনডাইরেক্টলি বুঝাচ্ছে আর কি। বুঝছেন কথাটা? তো বাংলাদেশে এখন কি আর বলবো, বাংলাদেশে কিন্তু এগুলাই হচ্ছে। তবে একটু আশা ভরসার জায়গা একটা জায়গায় আছে, সেটা হলো শেখ হাসিনা এক্সপ্রেস হাইওয়ে, মেট্রো রেল, পদ্মা সেতু এগুলার মাধ্যমে জনগণকে যে একটা কি বলবো, মানে এটা উন্নত জীবন যাপনের যে একটা স্বাদ যে পাওয়া দিছে, এই স্বাদ এখন মানুষ আর ভুলতে পারতে আছে না। তা না হইলে হুজুর যখন বলছে পদ্মা নদী সাঁতরে পার হবো, তারপরেও মানুষ এখন আর হুজুরের কথা শুনে না। কারণ ওই যে স্বাদ পেয়ে গেছে, ওই স্বাদের কারণেই এখন তারা তুলনা করতে পারতেছে যে বর্তমান বিএনপি সরকার, তারপরে কি জানি বলে সরকারি বিরোধী দল, জামাত কিন্তু বিরোধী দল না, জামাত হলো সরকারি বিরোধী দল, তারপরে সরকারি স্বতন্ত্র দল, এরা এখন যা করতেছে, মানুষ এখন এদের কার্যকলাপ আর শেখ হাসিনার আমলে বাংলাদেশের কার্যকলাপ তারা এখন তুলনা করতে পারতেছে। আমি শুধু এতটুকুই বলবো, শেখ হাসিনার বা আওয়ামী লীগের সফলতা একটা জায়গাতেই, যে জনগণকে উন্নত জীবনযাপনের একটু স্বাদ তাদেরকে যে লাগিয়ে দিয়েছে, এখন আর স্বাদ তো ভুলতে পারে না। সেই স্বাদ, ওই স্বাদের কারণেই শেখ হাসিনা বা আওয়ামী লীগ ফেরত আসবে। এই গেল একটা কথা। আর একটা কথা বলে রাখি, ওই যে মিডিয়ার কথা, ওই যে বুদ্ধিজীবী সুশীল, দেখুন এরা সবাই হলো আমেরিকার ভাড়াটিয়া, এরা সবাই আমেরিকার ভাড়াটিয়া। মনে আছে ফরিদ ভাই আপনাকে একটা কথা বলে আছি, আওয়ামী লীগ 96 সালে ক্ষমতায় আসার পরে সম্ভবত 98 কি 99 সালে ফেনীর জয়নাল হাজারী বেলায়েত নামে এক সাংবাদিক একটু মারছিল, মনে আছে, মনে পড়ছে। জাতিসংঘ সহ বিবৃতি দিছিল। জি 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 জি, এইবারও তো দিছে। এই যে সরি আমি ইন্টারাপ্ট করি 30 সেকেন্ড, এই যে বগুড়ার কি হিরো আলম নাকি ফিরে আলম, আরে ছাত্রলীগ দাবড়াইছে, তার জন্য তো জাতিসংঘ এবং সরি ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা বিবৃতি দিয়েছে। আচ্ছা, জয়নাল হাজারী ওই সাংবাদিকরা একটু মারছে, জাতিসংঘ বিবৃতি দিল। বিএনপি যখন 2001-এ ক্ষমতায় আসলো, মনে আছে খুলনার মানিক সাহা বোম মারিয়া রাস্তায় সয়া দিল। জি,
মানিক সাহার পরিবার কি বলছিল? বিচার পাই না সেহেতু বিচার চাই না। তাই না? মনে আছে ডায়ালগ? জি জি জি। কই তখন তো জাতিসংঘ তো দূরের কথা, বাংলাদেশের মানবাধিকারের আন্ডা বাচ্চা পুঁটি বিভূতি পর্যন্ত দেয় নাই। না, তাহলে আপনি কি বুঝলেন? জাতিসংঘ বা এই মানবাধিকার সংগঠনগুলো মনে হয় তৈরি হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার হ্যাঁ জন্য। অবশ্যই অবশ্যই, না, এটা আপনি যোগ করেছেন, বাট এটা সত্য, এটা সত্য। এটা সত্য তো। আমি আপনাদের এটা সাথে একটু এরকম হাজার হাজার উদাহরণ আছে। বুঝতে পেরেছি, সময়ের কারণে আমাদের একটু ব্যাক আপ করে আমাদের লাস্ট যে টপিকটা সেই টপিকে একটু আমরা একটু ছোট ছোট মন্তব্য জানতে চাই। তো এই যে 4 মাস গেল একটা অবৈধ অসাংবিধানিক দখলদার একটা মার্কিন পাপেট যাকে তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র 40 বছর, ইউনূসের পরে যে মুসলেখা, আমি তাকে প্রধানমন্ত্রী বলি না, কারণ প্রধানমন্ত্রীর পদের যে পদমর্যাদার যে ভার, এই ভার তাকে সেই তারেক রহমান তাকে আমি ভার বলতে পারি, স্যার ক্লাসের ক্লাউনের মতো আচরণ করছে, এই জন্য তাকে আমি পরাধীন মন্ত্রী বলছি, প্রধানমন্ত্রীও বলছি না। তাকে আমি বলছি না, অধিকাংশ মানুষ তাকে পরাধীন মন্ত্রী বলছেন। সে তাকে বলছে তিনি হচ্ছে নমিনাল, তার প্রক্সি দিচ্ছে হচ্ছে সালাউদ্দিন আহমেদ। সংসদে শুধু পিঠ চাপড়াচ্ছে আর টেবিল চাপড়াচ্ছে, সমস্ত কিছুর উত্তর দিচ্ছে সালাউদ্দিন আহমেদ, যার নামের আগে শিলং যুক্ত, আপনারা জানেন। এখন প্রশ্নটি হলো এই যে, এবং যখন তারেক জিয়া স্ক্রিপ্ট ছাড়া তার মায়ের মতো মুখ খুলছে তখনই এলোমেলো কথা বলছে। তো এই যে তারেক জিয়াকে, এবং সে ড্রাইভার, ট্রাক চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, বাচ্চাদের তৈরি করা বিভিন্ন পিক আপ চালাচ্ছে। তো এই যে পরাধীন মন্ত্রী, তা মুসলেখা প্রধানমন্ত্রী, আপনারা যেটাই বলেন, তাকে আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন এই 4 মাসের মধ্যে? প্রথমে ফরিদ ভাই 2 মিনিটের মধ্যে শেষ করবেন, তারপরে আবার পাপি খাই। এখন আমি তো তার নাম দিয়েছি মুসলেখা প্রধানমন্ত্রী, আপনি তো তাও বলেন পরাধীন প্রধানমন্ত্রী। হ্যাঁ সরি, প্রধান, হ্যাঁ যাই হোক, আপনি তাও যাই হোক আপনি পরাধীন মন্ত্রী বলেছেন। পরাধীন মন্ত্রী হলেও মিনিমাম একটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকে, বলতে পারে। কিন্তু মুসলেখা দিয়ে আসা, পরাধীন মানে কি? সে একসময় বিদ্রোহ করে স্বাধীন হইতে পারে, এ তো মুসলেখা দিয়ে আসা স্বাধীন হইতে পারবেন। আপনি দেখেন উনি যাওয়ার আগে একদিনে 3 বার মুসলেখা দিয়ে চলে গিয়েছিলেন, আবার এসেছেন মুসলেখা দিয়ে। তো আর এই 100 দিনে তিনি যে সকল কার্যক্রম করেছেন, তিনি আমাদের একটা প্রমিস দিতে পারেন নাই, মানে করতে তো পারেন নাই, পারবেনও না। তিনি বলতেও সাহস করেন নাই আমি বাংলাদেশের জনগণের জন্য এই কাজটা করব। আমাকে যদি বিএনপির লোকজন শুধু তিনি এসে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, যদি ওই তার বাক্যটাও নকল করা আরেকজনের, যাই পৃথিবীর বিশ্ববিখ্যাত মানুষের বক্তব্য কপি করা যায়, আমরাও করি, কিন্তু তার প্ল্যানটা কি আমরা জানি না। তিনি একটাবার যদি বলতেন আমরা এই জিনিসটা বানাবো, এই জিনিসটা করবো, জনগণকে এটা দিচ্ছি, এটা বললেও বুঝতাম কিছু একটা করেছে। এই 100 দিনে, তার 100 দিনের সম্ভবত পূরণ হয় নাই বা হয়েছে, এই 100 দিনে তিনি যা যা করেছেন বাংলাদেশের জনগণ, আপনি তাকে পরাধীন মন্ত্রী বলেন, আমি মুসলেখা প্রধানমন্ত্রী বলি, বাংলাদেশের জনগণ কিন্তু তার নাম শুনলে এখন হাসে, বলে যে তার মা যে 8 পাশা ছিল তার সাথে যোগ্য ছিল, এই কথা বলে। এটা কারা বলে? তার পক্ষের লোকেরা। আমি আবারও বলি, আমি স্ট্রিট পিপলের সাথে কথা বলি, আমি নদীর পাড়ের মাঝির সাথে ফোনে কথা বলি, রিক্সাওয়ালার সাথে কথা বলি, অটোওয়ালার সাথে কথা বলি, যে উবার চালায় তার সাথে কথা বলি, যে টি স্টলে খাইতে যায় কম দামি চা এবং যে বেচে তার সাথে কথা বলি। ইভেন যে সমস্ত উবার চালকের, আপনি কি জানেন যে যত উবার চালক ছিল 80% কিন্তু আওয়ামী লীগ বিরোধী ছিল। আজকে তাদের কি করুণ পরিণতি আপনি জানেন? তাদের কাছ থেকে শুনি, তারাই বলে একটু শিক্ষা হওয়ার প্রয়োজন আছে ফরিদ ভাই। জি 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 জি, এটাই বলতে চাচ্ছি। এরা এবং যারা বিশেষ করে শেয়ার বাজারে বিনিয়োগ করতো, ভাই যখনই ওই যে কি যেন নাম, ওই অফিসগুলোর নাম থাকে, কি যেন বলে গেলাম আমি শব্দটা তাদের ভাষায়, যে স্টক এক্সচেঞ্জ। ধন্যবাদ আপনাকে, আমার অঙ্কে দুর্বল তো ম্যাথমেটিক্স এর। তো এই স্টক এক্সচেঞ্জে যখন বন্ধুদের সাথে যেত, ওরে বাপ রে বাপ, মানে একজন যদি আওয়ামী লীগের থাকে তাহলে 99 জন হলো আওয়ামী লীগ বিরোধী, সারাদিন আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করতে। আমি তাদের ফোন দিই, সবাই এখন কি বলে জানেন? বিলিভ ইট অর নট, এটা মূর্খ লোকেরা বলেছে আমাকে, শিক্ষিত লোক বলে নাই, বুদ্ধিজীবীরা না, সাধারণ মানুষ বলেছে যে তারেক রহমানের যোগ্যতা তার মাঝে 8% ছিল, তার যোগ্য কম, সুতরাং এখন বুঝলেন জনগণ। আমার কোনো বক্তব্য না। আপনি তার একটা মর্যাদা দিয়েছেন পরাধীন মন্ত্রী, আমিও তাকে একটা মর্যাদা দিয়েছি মুসলেখা প্রধানমন্ত্রী। এই দেশের জনগণ তার সমর্থকরাই আমাকে বলেছে, যারা তাকে ভোট দিয়েছে তারাই বলেছে তার কোনো যোগ্যতাই নেই। সুতরাং আমার কোনো বক্তব্য নাই। তবে তার চেহারা দেখে আমার মনে হয়, তার বডি ল্যাঙ্গুয়েজ আমাকে বলে দেয় তিনি বড়জোর একটা
ওই যে চেম্বার অফ কমার্সের সভাপতি হওয়ার যোগ্য, বড়জোর তিনি গলফ ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, বড়জোর True, তিনি true. কি এই ধরনের কোন ক্লাবের তিনি যোগ্য আমার কাছে থাকে। আমি দুঃখিত, আই এম সরি টু সে, মির্জা ফখরুল সাহেবও যদি প্রধানমন্ত্রী হতো তাও বোধহয় বডি ল্যাঙ্গুয়েজটা একটু শক্ত মজবুত থাকতো। তাকে দেখে আমার সালাউদ্দিন কিন্তু তার চেয়ে যোগ্য মনে হয়। মানে ওই জায়গায় মনে হচ্ছে সেই লিড করছে পুরো টিমটাকে, সেই lead ওটা তো করছে। আমাদের বাপি ভাই তো বলেই গেলেন যে এখন তো বাংলাদেশের এটা আমাদের কথা না, বাপি ভাই জামাতারা বলেছে যে প্রধানমন্ত্রী কে সালাউদ্দিন না তারেক রহমান, এটা আমাদের বক্তব্য না। এটা তাদের যে দুই বাপের এক সন্তান তারা, মানে দেখেন কি ভাষা, কি চমৎকার ভাষা, যে দুই বাপের এক সন্তান হচ্ছে বিএনপি আর জামাত, সেই জামাতই তাদের বলেছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী নাকি সালাউদ্দিন, এটা আমাদের বক্তব্য না। সুতরাং আমার ব্যক্তিগত ভাবে তাকে না, তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমার মনে নেই। কারণ ওই যে তাকে সেনাবাহিনী, ওই যে আমাদের আপনিও বলেছেন, বাপি ভাই বলেছেন যে সেনাবাহিনী এই দেশের জন্য মুক্তিযোদ্ধা হচ্ছে বাই চান্স, মানে সেনা মুক্তিযোদ্ধা হচ্ছে তারা, সামরিক বাহিনী তারা বাই চান্স মুক্তিযোদ্ধা, কোনো সন্দেহ নাই, আমার কোনো সন্দেহ নাই। কারণ একটা উদাহরণ দেই আপনার চ্যানেলে, মেজর আখতারুজ্জামান আমার সাথে লাইভে এসে বলেছে যে জামাতের লোক জিয়াউর রহমানকে হত্যা করেছে। আমি তাকে বলেছি আপনার কথা বুঝি নাই, আবার বলেন, মানে যাতে ভুল হইতে পারে, স্লিপ অফ টাং। আমি বলছি বুঝি নাই, আবার বলেন, দর্শক বুঝে নাই। বলছে জামাতের রুকন ছিল মেজর মঞ্জুর, তাই জিয়াকে মারছে, অথচ বিএনপিরা বলে জিয়াকে মারছে আওয়ামী লীগ, জিয়াকে মারছে ভারত। কিন্তু তিনি কোথায় গেছেন? ওই মেজর আখতারুজ্জামান এখন মেজর আখতারুজ্জামান জামাতে চলে গেছেন। সুতরাং এরা সুতরাং এখন আপনি যেটা আমি বললাম, তারেক রহমানকে আমার অন্য কিছুতে তাকে মানায়, তিনি ক্রাউন প্রিন্স হিসেবে তিনি ভালো, কিন্তু শাহজাদা হিসেবে ভালো, রাজা হিসেবে তিনি ভালো নন। এটা ফরিদ ভাই আপনার কথা দর্শক খুব পছন্দ করে। আমরা আবারও অন্য আরেকটা পর্বে আপনাকে আবার শুনবো, আপনার সাথে প্রতি সপ্তাহে আশা করি দেখা হবে। বাপি ভাই, আপনার কাছে আমি সর্বশেষ এই পরাধীন মন্ত্রী বা ফরিদ ভাইয়ের কথা মুসলেখা মন্ত্রী তারেক রহমান এবং তার এই যে 4 মাসের কার্যক্রম সম্পর্কে কি বলবেন? যারা সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে পার্লামেন্টে এক রুমিন ফারানা ছাড়া কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে এগ্রিমেন্ট করলেন, বাণিজ্য চুক্তি আকসা এবং জিসুমিয়া, এটা নিয়ে একটা টু শব্দ উচ্চারণ করেন নাই। উপরন্তু রুমিন ফারানা যখনই কথা বলতে যায় তখন তার মাইক বন্ধ করে দেন। আপনি কি মূল্যায়ন করবেন এই সার্কাসের ক্লাউডকে? এখন মূল্যায়ন যদি করতে হয়, এখন মূল্যায়নটা যে কোন দিক থেকে শুরু করবো আমি নিজেই ভেবে পাচ্ছি না। অসংখ্য দিক আছে তাকে যে মূল্যায়নের জন্য, এগুলি বলতে শুরু করলে মনে হয় কয়েক ঘন্টা লাগবে। তবুও সংক্ষেপে বলি, তারেক রহমান যখন লন্ডনে ছিল চিকিৎসারত অবস্থায়, তখন আমি প্রায়ই বলতাম যে ব্রিটেনে হাড্ডি চিকিৎসা অত্যন্ত বাজে। কারণ ব্রিটেনে সব চিকিৎসা ভালো, কিন্তু হাড্ডি চিকিৎসা এরা অত্যন্ত বাজে, যে তার হাড্ডি আজ পর্যন্ত তারা সুস্থ করতে পারলো না। যাই হোক, তো হাড্ডি চিকিৎসারত অবস্থায় আমরা প্রায়ই শুনতাম ও ব্যারিস্টারি, ও ওখানে ল পড়ছে, ল পাস করছে রেকর্ড পরিমাণ নাম্বার পেয়ে, তারপরে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তারে ডাকছে, অ্যাডমিশন নিচ্ছে, সেখান থেকে সে গ্রাজুয়েশন নিয়ে নিছে, তারেক জিয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পরে নির্বাচনের সময় দেখলাম এইচএসসি পাস। কেন নিয়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি অনেকে বলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, মানে এটা নিয়ে দেখলাম অনেকে আমাদের বন্ধু একটা জিনিস কি খালেদ তিনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেননি, খালেদা জিয়ার অনুরোধে কে যেন ভর্তি করেছিল, কিন্তু 2 দিনও ক্লাস করেননি। আচ্ছা, ওইটাও বানানো কথা। খালেদা জিয়াও কিছু বলে নাই, কেউই কিছু বলে নাই। ওর জন্মের পর থেকে আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে পা দিছে কিনা তাতেই সন্দেহ আছে। মানুষ তো ঘুরতেও যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একটা রিক্সাওয়ালাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যায়। একজন ওই যে বাংলাদেশে যে মোবাইল চা বিক্রেতা আছে না, মোবাইল যে ঘুরে চা বিক্রি করে, সেও যায়, কিন্তু তারেক জিয়া কোনো মতেই যায় নাই।
আপনার সাথে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কেন ছাত্র? বিএনপির জন্মটাই হয়েছে মিথ্যার মাধ্যমে। বিএনপির রাজনীতি করতে গেলে, তারেক জিয়ার সাথে রাজনীতি করতে গেলে সর্বপ্রথম যে যোগ্যতাটা থাকতে হবে, সেই যোগ্যতাটা কি? মিথ্যা কথা বলার মতো যোগ্যতা থাকতে হবে, এবং এমনই মিথ্যা কথা বলতে হবে যাহা অতীতে কেহ বলে নাই। বঙ্গবন্ধু কি জিয়া স্বাধীনতার ঘোষক, এটা 91 সালে শুরু করলো মিথ্যা কথা। এখন আর একটা মিথ্যা কথা শুরু করলো তারেক জিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কদিন পরে এটাও শুনবো সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে না, তিনি নাকি গ্রাজুয়েশন। প্রাথমিক বিশ্ববিদ্যালয়, নতুন বিশ্ববিদ্যালয়, প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওইটা হয়েছে কি, মানে মানুষের জীবনে স্লিপ অফ টাং শুনছি, কিন্তু এর তো জিব্বাই নাই। টাং হয় কিভাবে? স্লিপ অফ টাং কিভাবে হয়? তো কোনো জিব্বা নাই তো, সে তো ঠোঁট দিয়ে কথা বলে। আই হ্যাভ এ প্ল্যান, ব্যাক টু ফিউচার, এটি কি কয় না কয় এগুলি। এ তো আসলে কি, এরে পরাধীন মন্ত্রী, তারপরে অযোগ্য মন্ত্রী, যে যাই বলুক, একে আমার মনে হয় কি সার্কাস পার্টির ক্লাউন। সার্কাস পার্টিকে ক্লাউন হিসাবে সালাউদ্দিন আহমেদ নাকি তার শিশুকালের শিক্ষক ছিলেন, তাকে কি বড়কালে একটু পড়িয়েছেন কিনা, বা পড়ানো উচিত বলে মনে করেন কিনা বড়কালে? শিশুকালে সালাউদ্দিন যদি তার শিক্ষকই হয়ে থাকেন, এই কথাটা বিশ্বাসযোগ্য। এই কথাটা বিশ্বাসযোগ্য, কারণ সালাউদ্দিন সাহেব শিলং গিয়ে রাস্তার পাশে পুলিশে ধরে বলছিল আমি বাংলাদেশের মন্ত্রী ছিলাম। ওই পুলিশ কি করবো, দেখছে যে এটা তো মানে কি বলবো, মনে হয় সাইকিয়াট্রিক প্রবলেম, তারে ধরে নিয়ে গেছিল হসপিটালে। পরে শোনা গেল, পরে বোঝা গেল হসপিটালে যে যখন তাকে নিল, পরে দেখা গেল যে না, এ তো আসলে মানসিক রোগী না। তখন হসপিটাল থেকে মনে হয় পুলিশ স্টেশনে খবর দিছে। তখন ওই দারোগা বা একটু ওসি টাইপের লোকজন এসব বুঝলো যে এটা তো আসলে বিএনপির আমলে মন্ত্রী ছিল। এখন যে কনস্টেবল রাস্তা থেকে তার মানসিক রোগী ধরে আনছে, পরে ওরে নাকি ওরে জিজ্ঞাসা করছে তুই এটা কি করলি, সে তো আসলে মন্ত্রী। যে লোকের এরকম হইতে পারে, সেই লোক তারেক জিয়ার শিক্ষক হইতে পারে। যেমন কি আপনি আলেকজান্ডার দি গ্রেট, তার শিক্ষক ছিল কে? হ্যাঁ হ্যাঁ, অ্যারিস্টটল। তো সেটাই বলতেছি যে যে আলেকজান্ডারের শিক্ষক যেমন অ্যারিস্টটল হইতে পারে, অতএব তারেক জিয়ারও শিক্ষক এই শিলং সালাউদ্দিনও হইতে পারে, এটা আমি বিশ্বাস করি। তারেক জিয়াকে আসলে প্রধানমন্ত্রী হিসাবে না, তারে সার্কাস পার্টির ক্লাউন হিসাবে রাখা যায়, ওই হিসাবে খুব ভালো মানাবে। তা না হলে দেখুন, সে তার মেয়ে, ইদানিং আবার শুনতেছি ব্যারিস্টার জাইমা, বুঝছেন? আমার খুব ইচ্ছা ব্যারিস্টার জাইমারে বাংলাদেশের কোন একটা নির্বাচনে যাতে সে অংশগ্রহণে যায়। নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে তার ওই হলফনামাতে আমরা দেখতে পাবো, তথ্য জানতে পারবো বাংলাদেশের কার শিক্ষাগত যোগ্যতা কত, আর কে বিদ্যুৎ বিল বাকি আছে, কে মানে খাজনা বাকি রাখছে, এগুলি জানার জন্য হলো নির্বাচনী হলফনামা। তারপরে কার বউ কয়টা তাও জানা যায়। ঝর্ণা কামিনুল হকের বউ কিনা সেটা আমরা নির্বাচনী হলফনামায় দেখেছি, কত বড় বাটপার। হ্যাঁ হ্যাঁ, তো তারেক জিয়া আসলে, আমি এক কথাই যদি বলি, সার্কাস পার্টির ক্লাউন। আমরা যদি রাজনীতিতে একটু আনন্দ করতে চাই, হাসতে চাই, এইরকম ক্লাউনের আমাদের দরকার আছে। তা না হলে এর আসলে কোনো দরকার নাই। এবং এতটুকুই বলবো, বাংলাদেশের মানুষের জন্য একটা দুর্ভাগ্য, বা আমরা একটা হতভাগা জাতি, যে তারেক জিয়ার মতো যেমন আমরা একজন প্রধানমন্ত্রী পেলাম, তেমনি আমরা এই যে কি সাদা শকুন, সাদা শকুন তো ফরিদ ভাই আপনি নাম দিছেন মনে হয়। না, সাদা শকুন নাম দিছিল আরেকজন, আমাদের আরেক কলিগ, আমি তার অন্য নাম দিছি। আচ্ছা, এই সাদা শকুন বিরোধী দল, এগুলি আমাদের জনগণের জন্য, বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্য।
হ্যাঁ, আমরা একটা হতভাগা জাতি হিসাবে আমরা এগুলি বারবার পাই। আর আরেকটা কথা কি, সর্বশেষ আমি বলবো, এই যে তারেক জিয়া যে প্রধানমন্ত্রী হয়েছে, এটা কিন্তু তারেক জিয়ার গুণে হয় নাই, আল্লাহর তরফ থেকে সে প্রধানমন্ত্রী হয়ে আসছে। কেন আসছে? এটা হাদিসেই আছে, যে জাতি নির্লজ্জ, যে জাতি নিজেরই অসৎ এবং এই যে চরিত্রহীন হয়, তাদেরকে আল্লাহ ওরকমই একজন রাজা চাপিয়ে দেন। তারেক জিয়া চাপছে আমাদের উপরে, আমরাও ঠিক ওরকম। ওরকম কিভাবে? এক কথাই বলি, যে জাতি খাল পার হয় লুঙ্গি উঠাইয়া, সেই জাতির জন্য পদ্মা সেতু নয়। তাই তারেক জিয়ার আগমন, কারণ আমরা জাতিটা এখনো ওই জায়গায় রয়ে গেছি। খালে পানি যত হোক, লুঙ্গি কখনো ভিজে না। আমরা সেই জাতি। আজকে আমরা একটু শেষ করতে চাচ্ছি, শেষ করেন। না, সেটাই বলবো। বিস্তারিত হবে এই প্রসঙ্গে আমরা এই তারেক রহমানের এই যে কর্মকাণ্ড নিয়ে আমরা বিস্তারিত একটি পর্ব করব। আশা করি তিনি চীন সফরে গিয়েছেন, এই এবং এই সার্বিকভাবে তার কর্মকাণ্ড নিয়ে আসলে 1 ঘন্টা না, অথবা 2-3 ঘন্টা প্রোগ্রাম করা যায়। আমরা হয়তো পরের পর্বে আপনাদেরকে আবার ইনভাইট করব। তো আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। সর্বশেষ যদি মন্তব্য শেষ করেন বাপি ভাই। আমার মন্তব্য এটাই, আমাদের একটা দুর্ভাগ্য, তারেক জিয়ার মতো প্রধানমন্ত্রী আমরা পাইছি। ভবিষ্যতে আমাদের এরকম প্রধানমন্ত্রীরা দরকার নাই, আমাদের দরকার শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী। এটাই আমার ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা আজাদ বাপ্পি ভাই এবং শেখ ফরিদ ভাইকে। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ যে ক্রান্তিকাল অতিক্রম করছে, আমি মনে করি বাংলাদেশকে শেখ হাসিনা যে আপনাদের আলোচনায় যেটা উঠে আসলো, বাংলাদেশের মানুষকে যে ইউরোপের মতো মানে উন্নত দেশের মতো যেই লাক্সারিয়াস উপাদানগুলো তিনি দিয়েছেন, আজকে আমরা যদি জামাতের অবৈধ পার্লামেন্টের যে এমপি আপনার ডাক্তার শফিক, কিংবা এমনকি মির্জা ফখরুল বলেছিলেন যে 300 ফিটকে দেখে এটা তো ইউরোপের মতো রাস্তা। এই যে বাংলাদেশকে তিনি যেখানে নিয়ে গেছেন, সাময়িকভাবে বাংলাদেশের মানুষ ওই যে বলে না, যখন একই ভালো জিনিস খেতে খেতে মানুষ অরুচি চলে আসে, আমি মনে করি বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে যে সুখ স্বাচ্ছন্দ্যে ছিলেন, সেটি হয়তো সাময়িক বাংলাদেশের মানুষও মনে করছেন আরো ভালো পাবেন। তো এই যে আরো ভালো আশায় বাংলাদেশের মানুষের যেই দুর্গতি নেমে এসছে, বাংলাদেশের মানুষের কপালে আরো হয়তো কিছুদিন এই দুর্গতি ভোগ করতে হতে পারে। আশা করছি বাংলাদেশের মানুষের খুব শীঘ্রই এই যে দুর্দশা, সেটি আমরা কেউ প্রত্যাশা করি না, সেই প্রত্যাশা কাটিয়ে উঠুক। আওয়ামী লীগের কর্মী, সাধারণ মানুষের যে নিরাপত্তাহীনতা, যে মৃত্যুর মিছিল চলছে, সেটিও বন্ধ হোক, সেটি আমরা আশা করতে হবে। সেটি সহজে বন্ধ হবে না, সবাইকে লড়াই সংগ্রাম করি সেটিকে বন্ধ করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি।